শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। জি, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যায়, ওকে ফাইন। দেখেন, আজকে আমরা পড়ব হচ্ছে বেসিক অপারেশনস, ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস। এখান থেকে খুব একটা প্রশ্ন করে না, প্রশ্ন করলেও খুব সহজ প্রশ্ন করে আইবিএ। মানে জাস্ট ভাগ করার বিষয় আসে এখানে, ঠিক আছে। এক নম্বর প্রশ্ন দেখেন, এক নম্বরে কি বলা হচ্ছে যে এ ক্লাব কালেক্টেড এক্স্যাক্টলি টাকা 599 ফ্রম ইটস মেম্বার্স ইফ ইফ ইচ মেম্বার কন্ট্রিবিউটেড অ্যাট লিস্ট টাকা 12, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ মেম্বার্স দ্যাট ক্লাব কুড হ্যাভ। বলতেছে যে একটা ক্লাবের সদস্যদের কাছ থেকে 599 টাকা সংগ্রহ করা হলো। যদি ক্লাবের প্রত্যেক সদস্য অন্তত পক্ষে 12 টাকা করে দেয়, তাহলে ওই ক্লাবের সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হইতে পারে। ওই ক্লাবের সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হইতে পারে। সো আমি এর আগেও এই ধরনের ম্যাথ করাইছি। আমি বলছিলাম যে সর্বোচ্চ সংখ্যক কোনো কিছু বের করতে গেলে সর্বনিম্ন দিয়েই আপনাকে ভাগ করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে। সো এখানে এই যে 599 টাকা তারা উঠাইছে, কতজন মিলে 599 টাকা দিছে, এইটা বের করার জন্য এই যে একজন মানুষ মিনিমাম 12 টাকা দিবে, এই 12 দিয়ে 599-কে ভাগ করতে হবে। সো 12 দিয়ে যদি আমরা 599-কে ভাগ করি, তাহলে 4 12 48, হাতে থাকে কত 11 আর 9। তাহলে আমরা বলতে পারি 8 12 96, 9 12 108, 10 12 120, তাহলে হচ্ছে 9 12 কত 108, অর্থাৎ 12 এই 599-এর ভিতরে সর্বোচ্চ 49 বার যাবে। তার মানে এই ক্লাবে মোট 49 জন মানুষ আছে, যারা প্রত্যেকেই 12 বা সামথিং, মানে 12-র চেয়ে সামান্য কিছু বেশি টাকা দিয়ে এই যে 599 টাকা সংগ্রহ করে। ঠিক আছে, এখন অনেকেই বলতে পারেন যে ভাই উত্তর কেন 50 নয়, 50ও তো হইতে পারে। দেখেন, 50 হইলে ঝামেলা হবে। ঝামেলাটা কি, আপনাকে ভ্যালুটা এমনভাবে করতে হবে যাতে 599 হয় এক্স্যাক্ট, অথবা 599-এর নিচে থাকে। কিন্তু আপনি যদি ওই ক্লাবের সদস্য সংখ্যা 50 ধরেন, আর প্রত্যেকে কমপক্ষে যদি 12 টাকা করে দেয়, তাহলে টাকা হয়ে যাবে কত, 600 টাকা হয়ে যাবে, যেটা 599-এর চেয়ে বেশি। দ্যাটস ওয়াই এখানে আমরা 50টাকে উত্তর হিসেবে নিব না, আমরা 49-কে উত্তর হিসেবে নেব। এখন আপনি বলতে পারেন যে 49 ধরেও তো 599 হয় না। হ্যাঁ, 49 ধরে 599 হয় না, তা ঠিক আছে, কিন্তু 599-এর নিচে হয়তো, মানে 599-কে তো আর ক্রস করতেছে না। তার মানে এখানে এই যে বলে দিছে যে অ্যাটলিস্ট টাকা 12, মানে হচ্ছে 12 টাকা বা তার চেয়ে একটু বেশি টাকা দিবে। কারণ অ্যাটলিস্টের ভাবার তো আমরা জানি যে অ্যাটলিস্ট মানে হচ্ছে 12 তো দিবেই, 12-র চেয়ে বেশিও দিতে পারে। সো এখানে এই 49 জনের প্রত্যেকে 12 টাকার চেয়ে সামান্য কিছু করে বেশি টাকা দিয়ে এই 599 টাকা সংগ্রহ করে দিছে। সো দ্যাটস ওয়াই এখানে উত্তর হবে 49, যে ক্লাবের সদস্য সংখ্যা হচ্ছে 49 জন। পরেরটাতে চলে যান, 2 নম্বর। দেখেন, দুয়ে বলা হচ্ছে যে ইন রাজশাহী 5 adults আর আনএমপ্লয়েড ফর এভরি 120 adults হু হ্যাভ জবস। আউট অফ 2125 adults, হাউ মেনি হ্যাভ জবস। বলতেছে যে রাজশাহীতে 120 জন প্রাপ্তবয়স্ক যারা চাকরি করে, তাদের বিপরীতে 5 জন হচ্ছে বেকার। তাহলে 2125 জনের বিপরীতে কতজন চাকরি করবে। মানে 120 আর হচ্ছে 5, টোটাল কত। এখানে হচ্ছে 120, 120 আর 5, টোটাল অ্যাডাল্ট কত, 125 জন। আপনি বলবেন যে ভাইয়া 125 জনে চাকরি করে কতজন, 120 জন। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে তাহলে 2125 জনে
কতজন চাকরি করবে? 125 জনের মধ্যে যদি 120 জন চাকরি করে তাহলে 5 জন আনএমপ্লয়েড বলেই দিছে। তাহলে 125 জনে যদি 120 জন চাকরি করে তাহলে 2125 জনে কতজন চাকরি করবে? আপনি বলবেন যে 120 গুণন 2125 ডিভাইডেড হচ্ছে 125। তাহলে 5 এখানে 24 বার যাবে, 5 এখানে 25 বার যাবে, 25 212-র ভিতরে 8 বার যাবে, হাতে থাকে কত? 212 5 বার যাবে, তাই না? তাহলে 85 আর 24-এ কত হয়ে যাবে? 85 আর 24 গুণ করেন। 85 আর 24 গুণ করলে আমরা শেষে একটা শূন্য পাবো। সো এখানে একটা অপশনে আমরা শূন্য দেখতে পাচ্ছি। তারপরে আর একটু ক্লিয়ার হওয়ার জন্য যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি যে 2040 হয়ে যাচ্ছে। অর্থাৎ 2125 জনে চাকরি পাবে কতজন? এই যে 2040 জন। পরেরটাতে চলে যান, 3 নাম্বার। আমরা এই যে ইয়েতে অধ্যায় করে আসছি না, কি বলে, ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম যখন করছি, ঐকিক নিয়ম সময় কাজ এন্ড দেন যখন করছি তখন আমরা একটা পদ্ধতি শিখছিলাম। আমি বলছিলাম যে এমডিএস মেথড, ঠিক আছে? ওই মেথডটা খুব কাজে। যেমন এই যে 3 নাম্বার প্রশ্ন, হ্যাঁ, এই 3 নাম্বার প্রশ্নতে আমরা সেই এমডিএস মেথড প্রয়োগ করতে পারি, ঠিক আছে? করলে আমরা খুব দ্রুত উত্তর করতে পারবো। দেখেন এখানে বলা হচ্ছে যে এ টাইপিস্ট ক্যান টাইপ 125 পেজেস, 36 লাইনস ইচ, 11 ওয়ার্ডস ইন ইচ লাইন 5 ডেজ। বলতেছে যে একজন টাইপিস্ট 5 দিনে 125 পৃষ্ঠা টাইপ করতে পারে, ঠিক আছে? প্রত্যেক পৃষ্ঠাতে 36 লাইন থাকবে আর প্রত্যেক লাইনে 11টা ওয়ার্ড থাকবে। তাহলে এখানে এই অংশের মানে এই প্রশ্নের প্রথম অংশ হচ্ছে এতটুকু। সো প্রথম অংশে টাইপিস্ট কতজন? টাইপিস্ট মানে হচ্ছে একজন। এই একজন মানুষের কতদিন সময় লাগে? দিন সংখ্যা কত? আপনি বলবেন যে 5 দিন। আর বাদ বাকি যা আছে সব হচ্ছে কাজের পরিমাণ, অর্থাৎ নিচে গুণ হবে। অর্থাৎ এই যে 125 গুণন 36 গুণন 11, ওকে? এরপরে এই পরের অংশে কি বলতেছে যে হাউ মেনি পেজেস অফ 30 লাইনস ইচ অ্যান্ড 12 ওয়ার্ডস টু ইচ লাইন ক্যান টাইপ ইন 6 ডেজ। বলতেছে যে ওই একজন মানুষই 6 দিন সময়ের মধ্যে কত পৃষ্ঠা টাইপ করতে পারবে? প্রত্যেক পৃষ্ঠায় 30 লাইন এবং প্রত্যেক লাইনে 12টা করে ওয়ার্ড থাকবে। অর্থাৎ এখানে পেজের সংখ্যা বের করতে হবে। তাহলে 6 দুগুণে কত? 12 হয়ে যায়। 6 6 36, 6 5 30, তাই না? তারপরে দেখেন 5 এই 125-এর ভিতরে কতবার যাবে? 25 বার যাবে। 5 এই 25-এর ভিতরে কতবার যায়? 5 বার যায়। 2 এই 6-এর ভিতরে কতবার যায়? 3 বার যায়। তাহলে এখানে এই 1 আর এই 1 কেটে যাবে। তাহলে পেজের সংখ্যা কতগুলো হচ্ছে? 3 আর 5-এ 15, 15 আর 11-তে কত হয়ে যায়? এই যে 165 হয়ে যায়। এই যে সঠিক উত্তর অপশন ডিতে, যে সে 6 দিনে 165 পৃষ্ঠা টাইপ করতে পারবে। পরেরটাতে চলে যান, 4 নাম্বার। 4 নাম্বারে কি বলতেছে যে ইফ 4 ইজ সাবট্রাক্টেড ফ্রম 1/4 অফ এ নাম্বার, দ্য রেজাল্ট ইজ 20, দ্য নাম্বার ইজ। বলতেছে যে একটা সংখ্যার 1/4 থেকে যদি আপনি 4 বিয়োগ করে দেন
তাহলে ফলাফল হিসেবে কত পাবেন? 20 পাবেন। তো জিজ্ঞাসা করছে যে সংখ্যাটা কত, সংখ্যাটা কত। সো আমি ধরেই নিচ্ছি যে একটা সংখ্যা হচ্ছে এন, এই এন এর 1/4 মানে হচ্ছে n/4। এখান থেকে যদি আমি 4 বিয়োগ করে দেই তাহলে ফলাফল কত পাবো? 20 পাবো। তাহলে আপনি বলবেন যে n/4 ইজ ইকুয়াল টু 20 আর 4 কত হয়ে যাবে? 24 হবে। তো জিজ্ঞাসা করছে যে সংখ্যাটা কত, তাহলে n সমান সমান কত? এই যে 4 × 24 = 96। তার মানে সংখ্যাটা হচ্ছে আমার 96। সঠিক উত্তর এখানে নাই। এগুলো আলোচনা করছে এর আগে, ঠিক আছে? দেরিতে ভর্তি হয়েছেন তো, এগুলো এর আগে আলোচনা করছে। এখন আলোচনা করতে গেলে বিষয়টা বোরিং লাগবে। এগুলো এর আগে আলোচনা করছি এমডিএইচ মেথডে, মানে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মের অঙ্কে আলোচনা করছি। অধ্যায়টা করে আসলে ওটা সহজ লাগবে। 5 নম্বরে দেখেন, 5 নম্বরে কি বলা হচ্ছে যে ইফ দ্য প্রোডাক্ট অফ 3 consecutive integers is 120। দেখেন এটা একটা মজার ম্যাথ, এটা ব্যাংকেও আসছে এই প্রশ্নটা। হ্যাঁ, এই প্রশ্নটা প্রায়ই আসে। এই প্রশ্ন শুধুমাত্র সংখ্যা দেয়, কখনো কখনো এখানে 120 দেয়, কখনো 30 দেয়, কখনো 60 দেয়। মানে এই কয়েকটা সংখ্যায় দেয়। এখানে 120 দেওয়া আছে, কখনো কখনো 60 পাবেন, কখনো কখনো 30 পাবেন। মানে মোটামুটি এই তিনটা সংখ্যা দিয়ে এই প্রশ্নগুলো সেট করে। ব্যাংকের পরীক্ষা অনেকবার আসছে যে ইফ দ্য প্রোডাক্ট অফ 3 consecutive integers is 120, বলতেছে যে তিনটা ধারাবাহিক সংখ্যার গুণফল হচ্ছে 120, দেন দ্য সাম অফ দ্য ইন্টিজার ইজ, তাহলে ওই সংখ্যাগুলোর যোগফল কত। দেখেন 120-এর ফ্যাক্টর কতগুলো, মানে 120-এর ফ্যাক্টরগুলো যদি খেয়াল করি, আপনি বলবেন যে 120-এর একটা ফ্যাক্টর হচ্ছে 1, একটা ফ্যাক্টর 2, একটা ফ্যাক্টর 3, একটা ফ্যাক্টর 4, আর একটা ফ্যাক্টর হচ্ছে 5, আর একটা ফ্যাক্টর 6, আর একটা ফ্যাক্টর 10, ঠিক আছে, আর একটা ফ্যাক্টর হচ্ছে 12, আর একটা ফ্যাক্টর হচ্ছে 15, ঠিক আছে। এইরকম করে ধরেন যে 30 আছে, ঠিক আছে, তারপর হচ্ছে 24 আছে, 40 আছে, এরকম করে 120-এর অনেকগুলো ফ্যাক্টর আছে। বুঝতে পারছেন? তো আমাকে বলতেছে যে তিনটা ধারাবাহিক সংখ্যা থাকা লাগবে যার গুণফল কত হবে? 120 হবে। তাহলে আপনি যদি এই যে 120-এর এই ফ্যাক্টরগুলো খেয়াল করেন, এখানে 10, 12, 15 এগুলো কিন্তু ধারাবাহিক সংখ্যা না। মানে মোটামুটি 6 পর্যন্তই হচ্ছে আমার ধারাবাহিক আছে, 6 পর্যন্তই ধারাবাহিক আছে, তারপরে আর কিন্তু কোনো ধারাবাহিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা যদি এখন জাস্ট এই 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে চিন্তা করি, আপনি যদি জাস্ট 4 আর 4, 5, 6 নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি পাবেন যে 4 যদি একটা সংখ্যা হয়, 5 যদি একটা সংখ্যা হয়, 6 যদি একটা সংখ্যা হয়, তাহলে এই তিনটা সংখ্যার গুণফল কত হবে? 120 হবে। কারণ 4 5 20, 6 20 120। এবং এই তিনটাই কি কনজিকিউটিভ ইন্টিজার না? কনজিকিউটিভ ইন্টিজার। তো প্রশ্ন তো এটাই বলতেছে যে তিনটা ধারাবাহিক সংখ্যা আছে যার গুণফল 120 হবে। তাহলে তিনটা ধারাবাহিক সংখ্যা হচ্ছে 4 5 6, যার গুণফল হচ্ছে 120। তো জিজ্ঞাসা করছে যে এই সংখ্যাগুলো সমষ্টিগত। তার মানে হচ্ছে 4, 5 এবং 6 এটা সমষ্টিগত হবে। 6 5 11, 4 15 হয়ে যাবে। তাহলে উত্তর কোথায় আছে? ডিতে আছে। আরে না, সাইন করাবো দেখেন। ত্রিকোণমিতি থেকে কোনো প্রশ্ন দেয় না সাধারণত। ত্রিকোণমিতি থেকে কোনো প্রশ্নই দেয় না। বললাম তো আইবিএ প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন থেকেই প্রশ্ন করে না। খুব কম, রেয়ার। দিলেও খুব সহজ প্রশ্ন দিবে প্রবাবিলিটি বা পারমুটেশন কম্বিনেশন থেকে। বুঝতে পারছেন? আইবিএ কঠিন প্রশ্ন করবে না। আইবিএ আপনাকে সবচেয়ে বেশি প্যারা দেবে নাম্বার সিস্টেমে, ঠিক আছে? নাম্বার সিস্টেমের অধ্যায়গুলোতেই বেশি প্যারা দিবে, আর কোনো জায়গায় আপনাকে এত প্যারা দিবে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? যারা আইবিএর অ্যাডমিশন টেস্টে যারা মানে পার্টিসিপেট করে বা অংশগ্রহণ করে, মানে শুধুমাত্র স্ট্র্যাটেজির কারণেই অনেকে বাদ পড়ে যায়, ঠিক আছে? কারণ আইবিএর বিষয়টা হচ্ছে যে আপনাকে খুব বেশি ঠিক করতে হবে না, অ্যাপ্লিকেন্টস কম তো। আইবিএ হয়তো 25টা বা 30টা, কখনো কখনো 25টা প্রশ্ন দেয়, কখনো কখনো 30টা প্রশ্ন দিবে, মানে গণিত প্রশ্ন। তো মানে একদম কোয়ান্ট প্রশ্ন 25টাই থাকবে, আর 5টা হয়তো ডাটা সাফিসিয়েন্সি থাকবে বা এরকম কোনো কিছু থাকে।
সো অনেকে চিন্তা করে যে আমাকে বোধহয় 25টা 30টা যদি প্রশ্ন দেয় আমাকে বোধহয় 20টা করে ঠিক করতে হবে। না রে ভাই, 20টা ঠিক করা লাগবে না। আপনি 25টার মধ্যে 12-13টা যদি ঠিক করতে পারেন, ইংলিশেও যদি সেম একই রকম যে 9টা 10টা যদি ঠিক করতে পারেন, ঠিক আছে, অ্যানালাইটিক্যালেও সেম যদি 5টা 6টা ঠিক করতে পারেন বা 4-5টা ঠিক করতে পারেন, রাইটিং পার্টটা যদি ভালো লিখে আসেন, তাহলে আপনি আলটিমেটলি আপনি রিটেন পাস করে যাবেন। ঠিক আছে, কারণ আইবিএ এর কঠিন পার্টটাই হচ্ছে ইংরেজির পার্টটা। এটা সবাই নির্দ্বিধায় স্বীকার করবে। কঠিন পার্ট হচ্ছে ইংরেজির অংশটা। ঠিক আছে, ম্যাথ অংশ মানে হয়তো যারা বুয়েট থেকে পড়াশোনা করে বা যারা ইঞ্জিনিয়ার, এখন আইবিএ তে সাধারণত ইঞ্জিনিয়ারিং এর পোলাপান সবচেয়ে বেশি পরীক্ষা দেয়। সো ওদের কাছে ম্যাথ পার্ট সহজ। সো ওদের সাথে তো আমাদের তুলনা করলে হবে না, ওরা ম্যাথ জন্ম থেকেই ভালো, এই জন্যই ওরা বুয়েটে পড়ে। ঠিক আছে, তো ওদের হিসাব আলাদা, যে ওরা ম্যাথে ভালো করবে স্বাভাবিক। কিন্তু আমরা যারা নর্মাল এভারেজ স্টুডেন্ট, তাদের চিন্তা থাকবে যে মানে আমি যেন 15টার নিচে যাতে আমার, মানে 15টার ওপরে যদি ঠিক করতে পারি ভালো, বাট 15টার নিচে যাতে আমার ঠিক না হয়। তারপরেও দেখা যাচ্ছে যে 12-13টা ঠিক করলে যথেষ্ট, ইংরেজিতে 9-10টা, ঠিক আছে, অ্যানালাইটিক্যালি এরকম 5-6টা, এবং রাইটিং পার্টটা ভালো লিখতে হবে, তাহলে মেরিটে চলে আসবে। ঠিক আছে, আর ভাইভাতে আপনি যে এরকম করবেন আর কি, কারণ ম্যাক্সিমাম ছেলে পেলে এখানে এই 12-13 9-10 5-6 উঠাইতে পারবে না। বোঝা গেছে? আপনি চিন্তা করেন যে আইবিএ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন স্টুডেন্ট চান্স পায় বা কয়জন পরীক্ষা দেয়? খুব কম মানুষ আছে যারা পরীক্ষা দেবে এবং খুব কম মানুষ আছে যারা চান্স পায়। আইবি এর এমবিএ তে ম্যাক্সিমাম চান্স পায় বাইরের ছেলেবেলে। ঢাকা ইউনিভার্সিটির ছেলেবেলে খুব কমই চান্স পায় বা ওরা পরীক্ষাই দেয় না, খুব কম। ঠিক আছে, ঢাকা, অথচ আইবি এর এমবিএ তে সবচেয়ে বেশি পরীক্ষা দেওয়া উচিত বিজনেস ফ্যাকাল্টির ছেলেবেলেদের, বিশেষ করে যারা ফাইন্যান্স থেকে পড়ছে। বিজনেস ফ্যাকাল্টির ফাইন্যান্স মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টটা সবচেয়ে ভালো। ঠিক আছে, অন্যান্য ডিপার্টমেন্টও ভালো, কিন্তু ফাইন্যান্সে সবচেয়ে মেধাবী পোলাপান পড়ে। সো ওদের কয়জন পরীক্ষা দেয়? হয়তো দেখা যাচ্ছে যে পুরো একটা ব্যাচ থেকে 5জন মানুষও পরীক্ষা দেয় না। ঠিক আছে, বাহিরের পোলাপানি সবচেয়ে বেশি, এখন তো ইঞ্জিনিয়ারিং এর ছেলেবেলে সবচেয়ে বেশি পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, যাই হোক, দেখেন 6 নম্বর দেখেন, এখানে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইন্টিজার্স বিটুইন 100 and 20 দ্যাট আর ডিভাইডেড বাই 3। বলতেছে যে ভাই, 100 থেকে 200-র মধ্যে যতগুলা পূর্ণ সংখ্যা আছে, তার মধ্যে কতগুলো সংখ্যাকে আপনি 3 দ্বারা ভাগ করতে পারবেন? সহজ হিসাব। আপনি জাস্ট এইভাবে চিন্তা করেন যে 100 থেকে 200 পর্যন্ত টোটাল কতগুলো সংখ্যা আছে? 100 থেকে 200 পর্যন্ত টোটাল সংখ্যা আছে 100টা না? 100 থেকে 200 পর্যন্ত 100টা সংখ্যা আছে। তো এই 100টা সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 3 দ্বারা ডিভিজিবল? কিছুই করা লাগবে না, জাস্ট এই 100কে 3 দিয়ে ভাগ করে দেন। যত দূর পর্যন্ত ভাগ করতে পারবেন তত দূরই, কোনো দশমিক নিয়ে আসার দরকার নাই। তো 3 দিয়ে এই 100কে ভাগ করলে আমরা সর্বোচ্চ 33 বার দিতে পারবো। তার মানে এই 100 থেকে 200-র মধ্যে 33টা সংখ্যা আছে যাদেরকে আপনি 3 দ্বারা ডিভিজিবল করতে পারবেন বা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবেন, সহজ হিসাব। ঠিক আছে, পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে, বলেন তো এটার উত্তর কত হবে? এটা একটা সহজ প্রশ্ন, বলেন তো 7 নম্বরের উত্তর কত? 3 and 5 আর ফ্যাক্টরস অফ এফ। 3 আর 5 হচ্ছে এফ এর দুইটা ফ্যাক্টর। ফ্রম দিস ইনফরমেশন উই ক্যান কনক্লুড দ্যাট, এই ইনফরমেশন থেকে আমরা কোন একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারবো? কোন সিদ্ধান্তটাতে পৌঁছাইতে পারবো? এফ এর দুইটা ফ্যাক্টর 3 আর 5, তাহলে কোন সিদ্ধান্তে পৌঁছাইতে পারবো বলেন তো? কোনটা উত্তর হবে? যে 8 ইজ এ ফ্যাক্টর অফ এফ, এফ ইজ এ মাল্টিপল অফ 15, এফ ইকুয়াল টু 3 into 5, নাকি 15 ইজ এ মাল্টিপল অফ 15, নাকি 3 and 5 আর দ্য অনলি ফ্যাক্টরস অফ এফ? বলেন তো উত্তর কত হবে সাথের? হ্যাঁ, বি হবে। বি হবে, একদম বি হবে। দেখেন 8 ইজ এ ফ্যাক্টর অফ এফ, এটা তো কোনো মানে কোনোভাবে উত্তর হবে না, কারণ বলেই দিচ্ছে যে এফ এর ফ্যাক্টর হচ্ছে 3 আর 5, সো 8 হওয়ার কোনো চান্স নাই। 15 এটাও হবে না।
3 and 5 আর দ্য অনলি ফ্যাক্টর অফ এফ, না এটা হইতেই পারে না। 3 আর 5 একমাত্র এফ এর ফ্যাক্টর, এরকম না হইতে পারে, কারণ এফ এর মান যদি 30 হয় তাহলে 30-এর আর একটা ফ্যাক্টর 6 হইতে পারে, হইতেই পারে। তার মানে এটা উত্তর হচ্ছে না। এফ সমান সমান 3 into 5, এটাও আপনি বলতে পারবেন না, কারণ বলে দিছি যে এফ এর মান যদি 30 হয় তাহলে এফ সমান সমান 3 into 5 হচ্ছে না। তাহলে একটা অপশনে আমার বাকি থাকে, সেটা হচ্ছে এফ ইজ এ মাল্টিপল অফ 15, অর্থাৎ এফ এর ফ্যাক্টর 3 আর 5। এটা মানতেছি, ঠিকই আছে, সমস্যা নাই। কিন্তু এই এফটা অবশ্যই অবশ্যই 15-এর মাল্টিপল হবে, 15-এর গুণিতক হবে। ঠিক আছে, 8 হওয়ার কোনো চান্স নাই। 15 ইজ এ মাল্টিপল অফ 15, এটা মানে ইরিলিভেন্ট একটা কথাবার্তা। আর 3 and 5 আর দ্য অনলি ফ্যাক্টর অফ এফ, এফ এর শুধুমাত্র দুইটাই ফ্যাক্টর, 3 আর 5, এটা নাও হইতে পারে, কারণ এফ এর মান যদি 30 হয়, হইতেই পারে, আমি জানি না এফ এর মান কত, কিন্তু এফ এর মান যদি 30 হয় তাহলে তো 3 আর 5 একমাত্র ফ্যাক্টর নয়। ঠিক এই কারণে সিও বাদ, কারণ এফ সমান সমান 3 into 5 হইতে পারে না, কারণ এফ এর মান যদি 30 হয় তাহলে 3 into 5 15 হয়ে যাচ্ছে। তার মানে এফ এর মান যেটাই হোক না কেন সেটা অবশ্যই অবশ্যই 15-এর গুণিতক হবে। ঠিক আছে, অন্য কোনো চান্স নাই। অপশন বি উত্তর। পরেরটাতে চলে যান, 8 নম্বর। 8 নম্বরে কি বলতেছে যে ইফ দ্য প্রোডাক্ট অফ 1+2 মানে হচ্ছে 3, 2+3 মানে হচ্ছে 5 অ্যান্ড 3+4 মানে হচ্ছে 7 ইজ ইকুয়াল টু হাফ দ্য সাম অফ হাফ দ্য সাম অফ 20 অ্যান্ড এক্স, তাহলে এক্স এর মান কত? তাহলে খেয়াল করেন, 7×5 = 35, 3 × 35 কত? 105, সমান সমান কত? এই যে 20 প্লাস এক্স ডিভাইডেড কত? 2। তার মানে হচ্ছে 20 প্লাস এক্স সমান সমান কত? 105 দোকানো 210। তাহলে এক্স এর মান কত? 210 থেকে 20 বাদ দিলে এই যে 190 পাওয়া যায়। তো প্রশ্ন তো এটাই জিজ্ঞাসা করছে যে ভাই এক্স এর মানটা কত, এটা বের করে দেখা। তো এক্স এর মান কত? 190। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন, নয় কি বলা হচ্ছে যে এ ম্যান ইনভেস্টেড ইন এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি, হি পেইড দ্য ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান অ্যানুয়াল প্রিমিয়াম অফ টাকা 20 ফর ইন্স্যুরেন্স ফর এভরি 1000 টাকা, অর্থাৎ 1000 টাকায় 20 টাকা প্রিমিয়াম দেয়। হিজ ইন্স্যুরেন্স ওয়াজ ফর টাকা 4500, বলতেছে যে তার বিমার পরিমাণ ছিল 4500 টাকা। দ্য ম্যান ডাইড আফটার মেকিং 27 অ্যানুয়াল ইনস্টলমেন্টস, ওই মানুষটা 27টা বার্ষিক ইনস্টলমেন্ট দিয়ে মৃত্যুবরণ করছে। টোটাল সাম পেইড বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি ওয়াজ টাকা 7800, তার মৃত্যুর পর ইন্স্যুরেন্স কোম্পানি তাকে মোট কত টাকা পে করছে? 7800 টাকা। তো জিজ্ঞাসা করছে যে বাই হাউ মাচ ডিড দ্য পেইড বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি এক্সিড দ্য টোটাল অ্যামাউন্ট অফ প্রিমিয়াম দ্যাট দ্য ম্যান পেইড টু দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে ওই বীমা কোম্পানি ওই মানুষটা যত টাকা প্রিমিয়াম জমা করেছিল তার চেয়ে কত টাকা বীমা কোম্পানি বেশি দিছে? ওই মানুষটা যত টাকা ওই বীমা কোম্পানিকে জমা দিছে তার চেয়েও কত টাকা বেশি ওই কোম্পানি তাকে পরিশোধ করছে, এটা বের করতে হবে। ঠিক আছে, সহজ জিনিস। তার আগে একটা কথা বলি, জীবনে আপনি যত টাকার মালিকই হন, যাই করেন, কখনোই বীমা করবেন না, বাংলাদেশে অন্তত। ঠিক আছে, গাড়ির বীমা আলাদা হিসাব, যদিও বাংলাদেশে বীমা যেই প্রতিষ্ঠানগুলো আছে বেসরকারি, এগুলো সবগুলো হচ্ছে ফ্রড। আপনাকে এরা এমনভাবে কনভিন্স করবে বা এমনভাবে ব্রেন ওয়াশ করবে যে আপনি টাকা রাখতে বাধ্য হবেন। আপনি টাকা দরকার হলে রাস্তায় ফেলে দিবেন, টাকা ছিঁড়ে ফেলে দিবেন, ঠিক আছে, বা অন্য জায়গায় খরচ করে ফেলবেন, কিন্তু কখনোই কখনোই বীমা কোম্পানিতে কোনো ধরনের টাকা রাখবেন না। সেটা মানে যে বীমা কোম্পানি হোক, মূল কথা বাংলাদেশে থাকা অবস্থায় কখনোই বীমা করবেন না। আপনি জীবনে বিশাল বড় একটা ধরা খাবেন। কারণ বীমা কোম্পানিতে যারা চাকরি করে এরা হচ্ছে একদম মানে এদের মতো চিটার,
এই গোটা বিশ্বে একটাও নাই। এবং আবু জেহেল আবু লাহাবের পর যদি কোনো খারাপ মানুষ থাকে এই পৃথিবীতে, তাহলে বীমা কোম্পানিতে যারা চাকরি করে এই পাবলিকরা। কারণ এরা আবু জেহেল আবু লাহাবের চেয়েও খারাপ। এরা চরমভাবে মিথ্যা কথা বলে, চরমভাবে মানুষ ঠকায়। ঠিক আছে? সো কখনোই কেউ বীমা কোম্পানিতে টাকা রাখবেন না। যত টাকা থাকবে ব্যাংকে থাকবে, অথবা টাকা ছিঁড়ে ফেলে দিবেন দরকার হলে, টাকা বেশি হয়ে গেলে, অথবা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন, কিন্তু বীমা কোম্পানিতে টাকা রাখবেন না। দেখেন, এখানে কি বলা হচ্ছে যে একজন মানুষ 1,000 টাকায় 20 টাকা প্রিমিয়াম দিবে, তাহলে তার বিমার পরিমাণ কত? 4500 টাকা। তাহলে 4500 টাকায় সে কত টাকা প্রিমিয়াম দিবে? আপনি বলবেন যে ভাইয়া 20 × 4500 ডিভাইডেড হচ্ছে 1000। ঠিক আছে? তাহলে 1 2 এখানে একটা কেটে গেল। তাহলে 45 দুগুণে কত? 90 টাকা। তাহলে তার প্রিমিয়ামের পরিমাণ কত? 90 টাকা। 1,000 টাকায় 20 টাকা প্রিমিয়াম দেয়, তার বিমার পরিমাণ কত? 4500 টাকা। তাহলে 4500 টাকায় তার প্রিমিয়াম কত? 90 টাকা। তো প্রশ্নে বলতেছে যে সে 27টা বার্ষিক ইনস্টলমেন্ট দিয়ে মারা যায়। তার মানে এক ইনস্টলমেন্টে সে 90 টাকা দিচ্ছে, তাহলে 27 ইনস্টলমেন্টে সে কত টাকা দিবে? আপনি বলবেন যে 27 আর 90 গুণ করেন। তাহলে এই যে 27 আর 90, যখন 27 আর 90 যখন আমরা গুণ করব, তখন আমরা পেয়ে যাব 2430 টাকার মতো। ঠিক আছে? 2430 টাকার মতো। অর্থাৎ আপনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বিমাতে জমা রাখছেন কত? 2430 টাকা। আপনার মৃত্যুর পরে বিমা কোম্পানি আপনাকে টাকা দিছে কত? এই যে 7800 টাকা। তাহলে এই 7800 থেকে 2430 বাদ দিলেই বুঝতে পারবো যে আপনি যে 2430 টাকা জমা রাখলেন আর বিমা কোম্পানি আপনাকে 7800 টাকা দিচ্ছে, তাহলে বিমা কোম্পানি আপনাকে কত টাকা বেশি দিচ্ছে? এই দুইটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 5370 টাকা। যে বিমা কোম্পানি আমাকে 5370 টাকা বেশি দেয়, আমি যত টাকা প্রিমিয়াম জমা দিছি তার চেয়ে 5370 বেশি দিচ্ছে। আমার এক ফ্রেন্ড এরকম আপনার, ও মোটামুটি প্রায় 1.5 লক্ষ টাকা, প্রায় 1.5 লক্ষ টাকা ও জমা রাখছিল। এবং আমরা প্রায় ওর সঙ্গে আমরা যাইতাম, আমি কোম্পানিটার নাম নিচ্ছি না, প্রায়ই ওর সঙ্গে আমরা ওই অফিসে যাইতাম খোঁজ নেওয়ার জন্য যে টাকাটা কবে পাওয়া যাবে। এবং এটা শুরু হয়েছে যখন আমরা করোনার সময় সবাই বাড়িতে আসছি, মানে বগুড়ায় চলে আসছি, ফিরে আসছি একদম ঢাকা থেকে। তখন থেকে যে 2020 থেকে একদম 2025 পর্যন্ত, এই বছরেও গেছি জানুয়ারির মাঝখানের দিকে গেছি যে টাকাটা কবে পাওয়া যাবে। মানে 5 বছর হচ্ছে তারা শুধু একের পর এক ডেট, মানে ছলচাতুরি, অফিসে গেলে ঠিকমতো কথা বলে না, মানে প্রায় 5 বছর হচ্ছে এরকম। ঠিক আছে? ওকে লাস্ট যেদিন জানুয়ারিতে গেছে ওকে বলছি যে এই টাকার আশা তুই ছেড়ে দে, এই টাকা তোকে দিবে না ওরা। ঠিক আছে? এবং তারা এতটাই ক্ষমতাশালী, তারা এইভাবে, মানে তাদের কোম্পানির পলিসি নাকি এটা। ঠিক আছে? 5 বছর হচ্ছে। এবং যারা ওই অফিসে চাকরি করে এদেরকে দেখে আমার কখনোই শিক্ষিত মনে হয়নি। ক্লাস 3 4 পর্যন্ত হয়তো পড়াশোনা করছে, কথাবার্তার কোনো সিরি সাক্কা কোনো কিছু নাই। 3 4 পর্যন্ত পড়তে কিনা এটাও আমার সন্দেহ। ঠিক আছে? এবং এদের যে কথাবার্তার মানে লেভেল, ওরে বাপ রে বাপ, আপনার শুধু মনে হবে চেয়ার চেয়ার তুলে মাথায় বাড়ি মারি, এরকম মনে হবে। পরেরটা চলে যান, 10 নম্বর। দেখেন 10-এ কি বলা হচ্ছে যে জুবাইর হ্যাজ টাকা 1,80,000 ইন হিজ ব্যাংক অ্যাকাউন্ট। বলতেছে যে জুবাইরের ব্যাংক অ্যাকাউন্টে 1,80,000 টাকা আছে। হি মেড দ্য ফলোয়িং ট্রানজেকশনস। সে মানে এই যে নিচের একটা তার মানে ট্রানজেকশনের একটা বিবরণ দেওয়া আছে, সেইভাবে ট্রানজেকশন করে। তো বলতেছে যে চেকস ওয়ার রিটেন ফর টাকা 20,000, 13,000, 40,000 অ্যান্ড 18,000। ডিপোজিটস অফ টাকা 60,000 অ্যান্ড টাকা 1,03,000 ওয়ার মেড ইন দ্য অ্যাকাউন্ট। Interest amount added in the balance was taka 50,000 and service fees charged by the bank was taka 15,000. What is the final balance to the account?
ভাই এটা হচ্ছে একটা যোগ করার অঙ্ক, জাস্ট আপনাকে যোগ করতে হবে। এখানে বলতেছে যে জুবাইরের অ্যাকাউন্টে 1,80,000 টাকা আছে। ওকে ফাইন, মানলাম। তো বলতেছে যে এই টাকা থেকে সে প্রথমে এই যে 20,000 টাকার চেক লিখবে, মানে হচ্ছে 20,000 টাকা উঠে নেবে। তার মানে 1,80,000 থেকে প্রথমে সে এই যে 20,000 টাকা উঠাইলো, তারপরে সে আরো 13,000 টাকা সে উঠাবে, তারপরে আবার সে 40,000 টাকা উঠাবে। 20,000, 13,000, হ্যাঁ 40,000 টাকা উঠাবে। তারপরে আবার সে এই 18,000 টাকা উঠায় ফেলবে। তারপরে ডিপোজিট করবে কত টাকা? 60,000 টাকা সে ডিপোজিট করবে। অ্যান্ড টাকা 1,03,000 ওয়ার মেড ইন দ্য অ্যাকাউন্ট, এবং তারপরে আবার 1,03,000 টাকা সে ডিপোজিট করবে বা জমা করবে বা তার অ্যাকাউন্টে থাকবে। তারপরে ইন্টারেস্ট পাবে সে কত টাকা? এই যে বলতেছে যে 50,000 টাকা সে ইন্টারেস্ট পাবে। অ্যান্ড সার্ভিস ফিস চার্জড বাই দ্য ব্যাংক ওয়াজ টাকা 15,000, আর ব্যাংক সার্ভিস ফি বাবদ আপনার কাছ থেকে 15,000 টাকা কেটে নিবে। কেটে নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে আলটিমেটলি কত টাকা থাকবে এটা বের করতে হবে। এটা হিসাব করেন তো, দেখেন তো কত আসে। জাস্ট যোগ বিয়োগের একটা অঙ্ক। প্রথমে 1,80,000 ছিল, এখান থেকে 20,000 তুলছে, তারপরে 13,000 তুলছে, তারপরে 40,000 তুলছে, তারপরে 18,000 তুলছে, তারপরে 60,000 জমা দিছে, তারপরে আবার 1,03,000 জমা দিছে, 50,000 টাকা ইন্টারেস্ট পাইছে, 15,000 টাকা সার্ভিস চার্জ বাবদ কেটে নিছে। তাহলে আলটিমেটলি তার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে এটা বের করেন। দেখেন তো ক্যালকুলেশন করে কত আসে এটা। 1,80,000 বিয়োগ 40, 20, 60, 78, 91 10-এ, 40, 20, 60, 60 10 70, 78 3 81, 81 10 91,000। তো 91,000কে যদি আমরা বাদ দিয়ে দেই এত, তারপরে হচ্ছে আবার 60,000 ডিপোজিট করছি, তারপরে আবার 1,03,000 টাকা ডিপোজিট করছি, তারপরে 50,000 টাকা ইন্টারেস্ট পাইছি। এখান থেকে 15,000 টাকা মাইনাস করে দিতে হবে, 2,87,000 টাকা আসে। ক্যালকুলেশন করলে দেখলাম 2,87,000 টাকা আসতেছে। কোথায় আছে উত্তর? এখানে নাই, নান অফ দিস হবে। যে আলটিমেটলি আপনার অ্যাকাউন্টে 2,87,000 টাকা থাকবে। মূল কথা এই পুরোটাই ক্যালকুলেশন করতে হবে, পুরোটাই ক্যালকুলেশন করে 2,87,000 টাকা আসবে। পরেরটাতে চলে যান, 11 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ সিএসি মাল্টিপ্লাইড বাই ডিডি ইকুয়ালস ডি 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 অ্যান্ড ইফ ডি ইকুয়াল টু 7 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ। সহজ জিনিস। এখানে বলতেছে যে সিএসির সাথে যদি আমরা ডি আর ডি কে গুণ করে দেই, তাহলে আমরা ফলাফল হিসেবে 4টা ডি পাবো, এবং ডির মান যদি 7 হয়, তার মানে এখানে 7 হবে কয়টা? 4টা। এখানে 7 হবে 2টা। তাহলে এই যে সিএসি, এইটা সমান সমান কত হবে এটা আমরা খুব ইজিলি বের করতে পারি, তাই না? তাহলে এই যে সিএসি সমান সমান কত? 77, এটার ভিতরে একবার যাবে, একবার। তাহলে এখানে 107 হবে, 107 হবে, মানে 77, 7,777-এর ভিতরে 101 বার যাবে। সরি, 107 লিখতেছি, 101 বার যাবে, ঠিক আছে? কারণ 77 আর 100, 7,700 আর একটা 77, তাহলে 7,777 হয়ে যাচ্ছে। তার মানে সিএসি সমান সমান হচ্ছে 101। তার মানে সি সমান সমান হচ্ছে 1, এ সমান সমান হচ্ছে 0, এবং সি সমান সমান হচ্ছে 1। সি সমান সমান কত? 1, তাই না? সো প্রশ্ন তো আমাকে এটাই জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালু কত? তাহলে এর ভ্যালু এখানে কত? 0। এই যে 0 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ এই যে এ এখানে মাঝখানে আছে, এই যে 0 এখানে মাঝখানে আছে, তার মানে এর ভ্যালু কত হবে? 0 হবে। পরেরটাতে চলে যান, 12 নম্বর।
বলেন এটার উত্তর কত হবে বলেন তো, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ ইন্টিজার হুজ সাম ইজ 3। বলতেছে যে নিচের কোনটা দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল যাদের সমষ্টি 3। নিচের কোনটা দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল যাদের সমষ্টি 3? বলেন তো 12-র উত্তর কোনটা হবে? দেখেন আমি অপশন কমাই দিচ্ছি, 0 এবং 1 হওয়ার কোনো চান্স নাই, 0 এবং 1 হওয়ার কোনো চান্স নাই, 2, 3, 4-এর মধ্যে কোনটা উত্তর বলেন? রাইট, 2 হবে। কারণ আমরা জানি যে ভাই 2-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে গুণফল 2 পাবো, আবার 2-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে যোগফল কত পাবো? 3 পাবো। তো প্রশ্ন তো এটাই বলতেছে যে ভাই দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, তাদের গুণফল নিচের কোনটি হবে যাদের যোগফল হবে কত? 3। তার মানে 2-এর সাথে 1 গুণ করলে এই যে 2 পাওয়া যাবে, আবার 2-এর সাথে 1 যোগ করলে 3 পাওয়া যাবে। তার মানে উত্তর হবে কত? 3 হবে। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন এই প্রশ্নটা মজার আছে কিন্তু একটু পেঁচানোও আছে, বোঝার চেষ্টা করেন। এখানে বলতেছে যে হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স লেস দেন 20, অর্থাৎ 20-এর ছোট কতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে আর ইকুয়াল টু দ্য সাম অফ এ পজিটিভ মাল্টিপল অফ 3 অ্যান্ড এ পজিটিভ মাল্টিপল অফ 4। বলতেছে যে 20-এর নিচে কতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে যারা 3-এর গুণিতক এবং 4-এর গুণিতক। মূল কথা হচ্ছে আমি এইভাবে যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, একটু মনোযোগ দেন, যে 20-এর নিচে 3-এর মাল্টিপল কতগুলো আছে? আপনি বলবেন যে 3, 6, 9, 12, 15 এবং 18 আছে। ঠিক আছে, 20-এর ছোট 3-এর মাল্টিপল এগুলো আছে। আবার আমি যদি আপনাকে বলি যে 20-এর ছোট 4-এর মাল্টিপল কয়টা আছে, আপনি বলবেন যে 4, 8, 12, 16, তাই না? এই 4টা আছে। এখন প্রশ্নে বলা হচ্ছে যে ভাই এই যে 3-এর মাল্টিপল, 3-এর সাথে এই যে 4-এর মাল্টিপল, 4কে যোগ করলাম, এখানে 7 পাইলাম, এখানে একটা সংখ্যা পাইলাম। তো প্রশ্নে এটাই বলতেছে যে 20-এর নিচে 3-এর মাল্টিপল যতগুলো আছে এবং 4-এর মাল্টিপল যতগুলো আছে এদের যোগফল, মানে এই যে 3-এর মাল্টিপলের সাথে 4-এর মাল্টিপল যোগ করলে এই যোগফলটা 20-এর চেয়ে ছোট কোনো সংখ্যা হবে, এই রকম কতগুলো সংখ্যা পাওয়া যাবে? আই রিপিট, 20-এর চেয়ে ছোট 3 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা যতগুলো আছে এবং 4 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা যতগুলো আছে, এদের প্রত্যেকটার যোগফল, যেমন 3-এর মাল্টিপলের সাথে যদি 4-এর মাল্টিপল যোগ করি তাহলে এই যোগফলটা 20-এর চেয়ে ছোট হবে এমন সংখ্যা কতগুলো আছে এটা বের করতে হবে। তাহলে আমরা একটা সংখ্যা পাচ্ছি 3 আর 4 7, আবার আরেকটা পাবো 3-এর সাথে যদি আমরা 8কে যোগ করি তাহলে 11 পাবো, তারপরে আরেকটা পাবো 3-এর সাথে যদি আমরা এই যে 12কে যোগ করি তাহলে 15 পাবো, তারপরে আরেকটা পেয়ে যাই 3-এর সাথে যদি আমরা 16কে যোগ করি তাহলে 19 পাবো। তাহলে 3 গেল। এবার আসেন 6, 6-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে 10 পাবো, 6-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে 14 পাবো, 6-এর সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে 18 পাবো। কিন্তু 6-এর সাথে আপনি 16 যোগ করতে পারবেন না, কারণ 6-এর সাথে 16 যোগ করলে এটা 20 ক্রস করবে। তাহলে 6 হয়ে গেল। এবার আসেন 9, আমরা যদি এই যে 9-এর সাথে যদি 4 যোগ করি তাহলে 13 পাবো, তারপরে 9-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে 17 পাবো, 9-এর সাথে 12 যোগ করতে পারবো না, তাহলে সেটা 20কে ক্রস করবে। এরপর আসেন 12, 12-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমরা 16 পাবো, 12-র সাথে 8 যোগ করতে পারবো না, তাহলে 20-এর সমান হয়ে যাবে। এরপর আসেন 15, 15-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে 19 পাবো,
তারপরে আসেন কত আছে, 18, 18-র সাথে কাউকেই যোগ করা যাবে না, তাই না? তাহলে কতগুলা, কয় সেট সংখ্যা পাইছেন যেইগুলার যোগফল 20-এর নিচে? আপনি বলবেন যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা হয়ে যাচ্ছে। 11টা হয়ে যাচ্ছে। তো এখানে কি রিপিট কাউন্ট হবে? এখানে রিপিট কাউন্ট করা যাবে কিনা এটা হচ্ছে একটা বিষয়। দেখেন এখানে 12 4 ধরছি, আবার 3 4 3 8 3 12 3 16, 3-এর সাথে কি 15 ধরছি? না না, 3-এর সাথে তো 15 ধরা যাবে না, 3-এর সাথে 16 হবে। 5 4 9 8, এখানে কি হিরো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা হচ্ছে। এটার উত্তর দেওয়া আছে 10, কিন্তু আমার তো হচ্ছে 11টা। দেখেন তো কোথায় ভুল করলাম। উত্তর দেওয়া আছে 10, কিন্তু হিসাবে তো 11টা হয়। 20-কে তো আমি ক্রস করি নাই, বলতেছে যে 20-এর ছোট। 3 4 7 করছি, 3 আর 8 করছি, একটাকে ডাবল, 3-এর সাথে 4 করছি, 3-এর সাথে 8, 3-এর সাথে 12, 3-এর সাথে 16, 3-এর সাথে 16। তারপরে 6-এর সাথে 4 করলাম, 6-এর সাথে 8 করলাম, 6-এর সাথে 12 করলাম। তারপরে 9-এর সাথে 4 করলাম, 9-এর সাথে 8 করলাম, 12-এর সাথে 4, 15-এর সাথে 4। এগারোই হবে ভাই, 11ই উত্তর হবে। কারণ ঠিকই তো আছে, 20-এর চেয়ে ছোট হওয়া লাগবে, তো 20-এর চেয়ে ছোটই তো এই কয়েকটা। 11ই উত্তর হবে, 10 উত্তর হবে না। 11ই উত্তর হবে এখানে। ঠিক আছে, যে মোট পজিটিভ ইন্টিজার আপনি পাবেন কয়টা? 11টা। এটাই উত্তর হবে। 6 4 10, এটা তো ঠিকই আছে, কারণ আমি 6-এর সাথে 4-কে যোগ করব না? যোগ করব তো, কারণ মানে 20-এর চেয়ে ছোট হওয়া লাগবে, শর্ত হচ্ছে এটা। তাহলে 6-এর সাথে 4 যোগ করলে 10, 6-এর সাথে 8 যোগ করলে 14, 6-এর সাথে 12 যোগ করলে 18। ঠিকই তো আছে। আমার হিসেবে তো উত্তর 11ই আসতেছে, আর তো কোনো কিছু বাদ দেওয়ার নাই। মানে 6 + 4 10, এটা বাদ দিব কেন, এটা বলেন তো শুভ ভাই, কেন বাদ দিব? যেহেতু প্রশ্নে বলতেছে যে 20-এর কম হওয়া লাগবে সমষ্টি, তো 20-এর কম যদি সমষ্টি হয়, তো 20-এর চেয়ে অনেক কম, 11টাই হবে। 11ই উত্তর হবে। 10 বোধহয় কোনো কারণে ভুল দিতে পারে, আমি জানি না। 11ই হবে।
তারপরেও যদি এটা নিয়ে কোনো ইয়ে থাকে, মানে যদি ভুল ধরতে পারেন, আমি এখন ভুল ধরতে পারছি, আমি কোনো ভুল কিভাবে ধরবো? সব তো ঠিকই আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এখানে একটা আটটা নয়টা দশটা এগারোটাই হচ্ছে, এগারোটাই হচ্ছে। সাত, দশ, এগারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠারো। ও দেখেন এখানে, এখানে একটা ঝামেলা আছে, কেবল বুঝতে পারতেছি। দেখেন তো, এখানে 19 যোগফল কয়বার বের হয়েছে? এখানে দেখেন, এই যে খেয়াল করে দেখেন রিপিট আছে এখানে, এই যে এখানে একবার 19 আছে, এই যে এখানে একবার 19 আছে, দেখছেন? তাই তো বলি যে কি হচ্ছে। হ্যাঁ, 19 রিপিট আছে, 19 রিপিট আছে দেখেন। 3 আর 16, 3 আর 16 যোগ করলে 19 পাচ্ছি, আবার 15 আর যোগ করলে 19 পাচ্ছি। তার মানে দুইটা তো নিতে পারবো না, একটা নেওয়া লাগবে। দুইটা নিতে পারবো না, কারণ এইটার যোগফলও 19 আসতেছে, এইটার যোগফলও আমার কত 19 আসতেছে, তার মানে দুইটা থেকে একটা নিতে হবে। তো দুইটা থেকে যদি একটা নেই, তার মানে 11টা সংখ্যা হচ্ছে আমার, মানে 11 সেট সংখ্যা হচ্ছে, যেখান থেকে একটা আমাকে বাদ দিতে হবে, মানে একটা 19 বাদ দিতে হবে, তাহলে 10টা হবে। 10 উত্তর। দেখছেন, ধরতেই পারতেছিলাম না, এই ছোট একটা জিনিস। দেখেন 19 দুইবার ছিল, সো একটাকে বাদ দিলাম, বাদ দিলে 10টা, মানে এরকম 10 সেট বা 10টা পজিটিভ ইন্টিজার পাবেন, যাদের মান 20-এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, সেন পরেরটাতে চলে যান, 14 নম্বর। দেখেন 14 নম্বরে কি বলতেছে, যে জনতা গার্মেন্টস লিমিটেড হ্যাজ স্পেসিফিক সেলস টার্গেটস ফর অল ইটস সেলস ম্যানেজার। One of the managers, Mr. Dhiman, has a sales target of taka 50 million per quarter. Accounts show that during the first 3 quarters, he has sold taka 10, 15 and 20 million worth of goods respectively. How much in taka should Mr. Dhiman sell during the fourth quarter in order to maintain the average sales target? বলতেছে যে জনতা গার্মেন্টস লিমিটেড তার মানে এমপ্লয়ীদেরকে বা সেলস ম্যানেজারদেরকে একটা টার্গেট সেট করে দেয়। তো বলতেছে যে প্রতি 3 মাসে প্রত্যেক সেলস ম্যানেজারের টার্গেট হচ্ছে 50 মিলিয়ন করে। প্রতি 3 মাসে, প্রতি 3 মাসে সেলস ম্যানেজারের টার্গেট কত? 50 মিলিয়ন। তাহলে এই যে ফোর্থ কোয়ার্টার, মানে হচ্ছে 1 বছরের টোটাল টার্গেট কত? 3 মাসের টার্গেট যদি আপনার 50 মিলিয়ন হয়, তাহলে 12 মাস, 12 মাস মানে হচ্ছে 1 বছর, আর ফোর্থ কোয়ার্টার মানে 12 মাসই। তো 12 মাসের টোটাল টার্গেট কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 200 মিলিয়ন হবে, 200 মিলিয়ন হবে। তো বলতেছে যে প্রথম 3 মাসে সে 10 মিলিয়নের টার্গেট পূর্ণ করছে, দ্বিতীয় মাসে সে মানে দ্বিতীয় কোয়ার্টারে সে 15 মিলিয়ন টার্গেট পূরণ করছে, তৃতীয় কোয়ার্টারে সে 20 মিলিয়ন টার্গেট পূরণ করছে, চতুর্থ কোয়ার্টারে তাকে কত মিলিয়নের টার্গেট পূর্ণ করতে হবে যাতে করে তার বছরে যে 200 মিলিয়নের টার্গেট আছে এটা ফুলফিল হয়। বছরে যে 200 মিলিয়নের টার্গেট আছে এইটা যাতে ফুলফিল হয়, এই জন্য চতুর্থ কোয়ার্টারে তাকে কত মিলিয়নের টার্গেট পূর্ণ করতে হবে? আপনি তখন বলবেন যে এক্স ইকুয়াল টু, এই যে 200 মাইনাস 20 10 30, 30 15 45 কে বিয়োগ করে দেন, তাহলে চতুর্থ কোয়ার্টারে তাকে 155 মিলিয়নের টার্গেট এই চতুর্থ কোয়ার্টারে তাকে পূর্ণ করতে হবে। ঠিক আছে, চতুর্থ কোয়ার্টারে তাকে 155 মিলিয়নের টার্গেট পূর্ণ করা লাগবে।
পরেরটাতে চলে যান। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু 3/7 দেন হুইচ অফ দ্য ফলোইং ক্যানট বি এ পজিটিভ ভ্যালু অফ ওয়াই মাইনাস এক্স। বলতেছে যে এক্স বাই ওয়াই সমান সমান যদি 3/7 হয় তাহলে নিচের কোনটা ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু হইতে পারে না। দেখেন এই প্রশ্ন একটা ট্র্যাপ আছে, এটা নিয়ে আগে অনেক মারামারি হয়েছে। এই প্রশ্নগুলো নিয়ে আমাদের সিনিয়ররা অনেক মারামারি করছে দেখছি। এখন এই প্রশ্নে খুব সুন্দর একটা সমাধান আছে, সমাধানটা আমি আপনাকে বলি। যেমন ম্যাক্সিমাম ছেলেবেলে এই প্রশ্নের মানে জিজ্ঞাসা করছে যে দেন হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি এ পজিটিভ ভ্যালু অফ ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু হইতে পারবে না কোনটা। তো এখানে আপনি বলবেন যে এক্স এর মান দেওয়া আছে 3 আর ওয়াই এর মান দেওয়া আছে 7, তাহলে ওয়াই মাইনাস এক্স মানে কত হবে? 7 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4। তার মানে ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু যেইটা হবে মানে আমাকে বলতেছে যে ক্যানট বি, ওকে ফাইন। তার মানে ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু হইতে পারবে না কোনটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু কত? 4। তার মানে যেই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না সেটাই উত্তর হবে। ঠিক আছে, আমাদেরকে বলতেছে যে এক্স 3 ওয়াই 7, তাহলে নিচের কোনটা ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু হইতে পারবে না। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে? 7 এবং 3 ধরে 4 বেরোচ্ছে। তার মানে যেই সংখ্যাটাকে অপশনে প্রদত্ত যেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করতে পারবো না সেটাই উত্তর। 4 দিয়ে 4কে ভাগ করা যায়, এটা উত্তর হবে না। 4 দিয়ে 24কে যায়, এটা উত্তর হবে না। 4 দিয়ে 84কে ভাগ করা যায়, এটা উত্তর হবে না। 4 দিয়ে 21কে ভাগ করা যায় না, এটা উত্তর হবে। কিন্তু এটা ভুল উত্তর, কিন্তু এইটা কি হবে? ভুল উত্তর হবে। এখন আপনি বলতে পারেন যে কেন ভুল উত্তর হবে, কারণ কি? দেখেন তখনই আমার 21 সঠিক উত্তর হইতো। 21কে আমি সঠিক উত্তর তখনই বলতাম যদি প্রশ্নে এরকম কথা উল্লেখ থাকতো যে এক্স অ্যান্ড ওয়াই আর ইন্টিজার। যদি আমাকে প্রশ্নে বলে দিত যে এক্স আর ওয়াই দুইটাই আমার কি হবে? ইন্টিজার হবে, তাহলে আমি বলতে পারতাম যে 21 সঠিক, 21 সঠিক। কিন্তু এক্স আর ওয়াই যে ইন্টিজার পূর্ণ সংখ্যা এইটা তো আমাকে বলে নাই। সো আমি যদি এখানে এইরকম কোনো কিছু ধরে নেই যে ওয়াই এর মান হচ্ছে 36.75 আর এক্স এর মান হচ্ছে 15.75, তাহলেও তো ওয়াই এবং এক্স কে বিয়োগ করলে ফলাফল 21 পাই। ঠিক আছে, ওয়াই এর মানকে যদি আমি 36.75 ধরি আর এক্স এর মানকে যদি আমি 15.75 ধরি, তাহলেই তো ওয়াই আর এক্স এর বিয়োগফল 21 আসে। তাহলে ওয়াই মাইনাস এক্স এর ফলাফল তো 21 দেওয়াই আছে, তাহলে এইটাও তো আমার সেই হিসেবে উত্তর হইতে পারে না। তো এখানে উত্তরটা হবে মূলত নান অফ দিস, উত্তর 21 হবে না। তার কারণ হচ্ছে প্রশ্নে বলে নাই যে এক্স আর ওয়াই পূর্ণ সংখ্যা, এক্স আর ওয়াই ডেসিমালও হইতে পারে, এক্স আর ওয়াই ডেসিমালও হইতে পারে। যেহেতু প্রশ্নে বলে নাই পূর্ণ সংখ্যা, তার মানে আপনাকে সম্ভাব্য সকল উপায় ধরতে হবে। তার মানে এক্স ওয়াই ডেসিমালও হইতে পারে, ডেসিমাল হইলে এই যে উত্তর 21 হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তো 21 হচ্ছে না। ঠিক আছে, সো যদি এই প্রশ্নে বলতো ইন্টিজার তাহলে আমি 21 উত্তর দিতাম। যেহেতু ইন্টিজার বলে নাই, তার মানে উত্তর হবে নান অফ দিস। দেখেন এখানে বলা হচ্ছে যে এক্স এর মানটা দেওয়া আছে 3/7, মানে হচ্ছে এক্স এর মান দেওয়া আছে 3, ওয়াই এর মান দেওয়া আছে মনে করেন 7, বা আমি ধরে নিচ্ছি যে এক্স এর মান 3, ওয়াই এর মান 7। প্রশ্ন আমাকে বলতেছে যে ওয়াই থেকে এক্স বিয়োগ করলে নিচের কোনটা ফলাফল হইতে পারবে না। ওয়াই থেকে যদি এক্স কে বিয়োগ করি তাহলে নিচের কোনটা ফলাফল হইতে পারবে না। তো আমি তো ধরে নিছি যে ওয়াই এর মান 7, এক্স এর মান 3, তার মানে 7 থেকে 3 বিয়োগ করলে 4 পাওয়া যাবে। তার মানে ওয়াই মাইনাস এক্স এর ফলাফল কত হবে? 4 হবে। ওয়াই এবং এক্স এর বিয়োগফল কত হবে? 4 হবে। তো এখানে যেহেতু সংখ্যাগুলো ছোট করে দেওয়া আছে, এই জন্য আমি বলতে পারি যে ওয়াই এবং এক্স এর অ্যাকচুয়াল বিয়োগফল যেটা, সেই বিয়োগফল অবশ্যই অবশ্যই 4 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে 4 দ্বারা ডিভিজিবল হয় 4, সো এটা উত্তর হবে না, কারণ প্রশ্ন বলতেছে যে হইতে পারবে না কোনটা। 4 দিয়ে 24কেও ভাগ করা যায়, এটা উত্তর হবে না। 4 দিয়ে 84কেও ভাগ করতে পারবেন, এটা উত্তর হবে না। এখন এইটা দেখে অনেকেই বলে দিতে পারেন যে উত্তর 21, কারণ 21কে আমি 4 দিয়ে ভাগ করতে পারি না, 21কে 4 দিয়ে ভাগ করতে পারি না। আর যেইটাকে 4 দিয়ে ভাগ করতে পারবো না সেইটাই আমার কি হবে? ওয়াই মাইনাস এক্স এর বিয়োগফল হইতে পারবে না। কিন্তু এখানে কথা আছে, প্রশ্নে একবারও বলে নাই যে এক্স আর ওয়াই ইন্টিজার হবে।
প্রশ্নে একটা বারের জন্য উল্লেখ করে নাই যে এক্স আর ওয়াই পূর্ণ সংখ্যা হবে। তো যেহেতু পূর্ণ সংখ্যা এই কথা উল্লেখ করে নাই, তার মানে এক্স আর ওয়াই তো আপনার একটা ডেসিমাল সংখ্যা হইতে পারে। এক্স আর ওয়াই ডেসিমাল নাম্বার হইতে পারে না, মানে দশমিক সংখ্যা হইতে পারে। সেইটাকে আমি দেখাইলাম যে ভাই এক্স ওয়াই যদি ডেসিমাল নাম্বার হয় আর ওয়াই এর মান যদি এখানে 36.75 হয় আর এক্স এর মান যদি 15.75 হয়ে যায়, তাহলেই কিন্তু এই দুইটার বিয়োগফল 21 চলে আসে। তো সেই ক্ষেত্রে আমি 21কে উত্তর হিসেবে নিতে পারতেছি না, কারণ এক্স ওয়াই যে ডেসিমাল নাম্বার হবে না এটার কোনো গ্যারান্টি নাই বা প্রশ্ন বলেনি। তো এখন উত্তর আমাকে দিতে হবে কি, নান অফ দিস, যে নিচের কোনটাও উত্তর হবে না, নান অফ দিস হবে উত্তর। বোঝা গেছে? দশটা। পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন এই 16 নম্বর প্রশ্নটা ব্যাংকের পরীক্ষাতেও আসছে। এই 16 নম্বর একটু বোঝার চেষ্টা করবেন। এখানে আপনাকে বলা হচ্ছে যে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই এ ডিভাইজার লিভস এ রিমাইন্ডার 24। বলতেছে যে একটা সংখ্যাকে যখন আপনি আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন তখন মানে ভাগশেষ পাবেন 24। হোয়েন টোয়াইস দ্য অরিজিনাল নাম্বার ইজ ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইজার, আপনি যখন ওই সংখ্যাটাকে দ্বিগুণ করবেন, দ্বিগুণ করার পরে সেম ডিভাইজার দিয়ে যখন আপনি ভাগ করে দিবেন তখন রিমাইন্ডার কত পাবেন? 11 পাবেন। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ডিভাইজার, তাহলে ডিভাইজারটা আপনার কত হবে? ডিভাইজারটা কত এটা আমাকে বের করতে হবে। তো খেয়াল করে দেখেন, আমি যদি ধরে নিই, কথা বুঝছেন, আমি যদি ধরে নেই যে সংখ্যাটা হচ্ছে আমার এন, সংখ্যাটা আমার কত? এন। এই এন কে আর ডিভাইজারটাকে আমি ধরলাম ডি, তাহলে সংখ্যাটা হচ্ছে এন, ডিভাইজার হচ্ছে ডি। এইভাবে বলি তাহলে বুঝতে সুবিধা হবে, সবকিছু তাহলে মাথায় থাকবে। এইটা হচ্ছে আমার ডিভাইজার, এইটা হচ্ছে আমার এন সংখ্যা। আমি যদি ডি দিয়ে এন কে ভাগ করি তাহলে এরা বলতেছে ভাগশেষ কত থাকবে? 24 থাকবে। সো আমি ধরেই নিচ্ছি যে ভাগফল আমার কত? কিউ। তাহলে আমি যদি এখান থেকে এই যে সংখ্যা ডিভিডেন্ডটা বের করতে চাই, অর্থাৎ এই এন কে যদি বের করতে চাই, তাহলে কি করব? আপনি বলবেন যে ডিভাইজরের সাথে কোশিয়েন্টকে গুণ করে দেন, অর্থাৎ এই কিউ এর সাথে ডি কে গুণ করলে কিউ ডি, এইটার সাথে আবার এই যে রিমাইন্ডার 24 কে যোগ করে দিলেই আমরা আমাদের যে ডিভিডেন্ড বা সংখ্যা যেটা বলতেছে এন, এই এন কে পাবো। এরপরে বলা হচ্ছে যে ভাইয়া আপনি যদি এই সংখ্যা প্রথমে ছিল এন, এই যে বলতেছে যে টোয়াইস দ্য অরিজিনাল নাম্বার, এই সংখ্যাটাকে যদি দ্বিগুণ করে দেন, অর্থাৎ এই এন কে যদি আমি দ্বিগুণ করে দেই তাহলে কত হয়ে যাবে? 2n হবে। তো এই এন এর সাথে 2 গুণ করছেন মানে এদের সাথেও 2 গুণ করতে হবে, এদের সাথে 2 গুণ করলে কত হবে? 2qd প্লাস 48 হয়ে যাবে, কারণ 24 দুগুণ 48। এখন বলতেছে যে ভাই এই যে আপনি দ্বিগুণ করলেন, অর্থাৎ এখন আপনার সংখ্যাটা কত? এই যে 2qd প্লাস হচ্ছে 48, বলতেছে যে এই যে এই সংখ্যা, এই সংখ্যাটাকে যদি আপনি সেম ডিভাইজার অর্থাৎ এই যে ডি দিয়ে ভাগ করছেন, এই ডি দিয়ে যদি ভাগ করে দেন তাহলে আপনি রিমাইন্ডারটা কত পাবেন? 11 পাবেন। এখন আপনি নর্মাল সেন্স একটু চিন্তা করেন তো ভাই, এখানে 11 ভাগশেষ পাচ্ছি কোন কারণে? 11 ভাগশেষ পাচ্ছি এই কারণে যে এই ডি দিয়ে, এই ডি দিয়ে এই 2qd কে আমি নিঃশেষে বিভাজ্য করতে পারবো, অর্থাৎ এই ডি দিয়ে 2qd কে আমি নিঃশেষে বিভাজ্য করতে পারবো, ভাগ করতে পারবো। কিন্তু এই ডি দিয়ে যখন আমি 48কে ভাগ করতে যাচ্ছি তখন আমার 11 ভাগশেষ থাকতেছে। তার মানে 48কে আমি পুরাপুরি ভাগ করতে পারতেছি না ডি দিয়ে। তাহলে আপনি একটা চিন্তা করেন তো যে এমন কোন সংখ্যা আছে, এমন কোন সংখ্যা আছে যেইটা দিয়ে আমি 48কে যখন ভাগ করতে যাব তখন আমার ভাগশেষ 11 আসবে। আপনি যদি কোশিয়েন্টকে 1 ধরেন, ভাগফলকে 1 ধরেন, তাহলেই আপনি একটা আন্দাজ করতে পারবেন, বা আপনি যদি অপশনের দিকেও তাকান তাহলে আপনি একটা আন্দাজ করতে পারবেন যে ভাই এখানে ডিভাইজরটা হবে মূলত 37। যে 37 দিয়ে যদি আমি 48কে ভাগ করতে ধরি তাহলে একবার যাবে 37 একে 37 এবং ভাগশেষ থাকবে কত? 11। তার মানে এখানে যে ডিভাইজরের কথাটা বলতেছে এই ডিভাইজরটা হবে মূলত কত? 37 হয়ে যাবে।
এই কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে যে এই ডি দিয়ে এই 2QD কে আমি নিঃশেষে ভাগ করতে পারবো, কারণ এইটাকে যদি ভাগ করতে না পারতাম তাহলে এখানে 11 ভাগশেষ আসতো না, এখানে 11-র সাথে QD বা হ্যান ত্যান কিছু একটা ভ্যারিয়েবল আসতো। যেহেতু প্রশ্নে বলেই দিছে যে যখন আমি সংখ্যাটাকে দ্বিগুণ করব, দ্বিগুণ করার পরে ডি দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ 11 আসবে। সো এখানে ভাগশেষ 11 আসবে, তার মানে বোঝাই যাচ্ছে এখানে যেই অবশিষ্ট 48 আছে, এই 48কে আমি পুরাপুরি ডি দিয়ে ভাগ করতে পারবো না। ভাগ করতে গেলে 11 আমার ভাগশেষ থাকবে। তখন মাথায় চিন্তা করতে হবে যে ভাই এমন কোন সংখ্যা আছে যেইটা দিয়ে আমি 48কে ভাগ করলে ভাগশেষ আমার 11 হবে। অপশনের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন 13 দিয়ে হবে না, কারণ 11 ভাগশেষ থাকবে না, কারণ 5 তেরং 4 তেরং 52, 3 তেরং 39, 7 অবশিষ্ট থাকে, 59 48-এর চেয়ে বড় হয়, এটাও হবে না। 35 দোকানে 70 হয়ে যায়, এটাও হবে না। 35কে 35 করলে ভাগশেষ থাকে 13, এটাও হচ্ছে না। 12 তো হবে না, তার মানে একমাত্র 37 থাকে। সো 37 দিয়ে 48কে ভাগ করলে আমার উত্তর বের হয়ে যাবে যে আমার ভাগশেষ 11 থাকতেছে। বোঝা গেছে বিষয়টা? সো এখানে 37 হচ্ছে আপনার সেই ডিভাইজার। পরেরটাতে আসেন, 16 নম্বর গেল, 17 নম্বর চলে গেল। দেখেন এই প্রশ্নটাও ব্যাংকের পরীক্ষাতে আসছে, সংখ্যা চেঞ্জ ছিল কিন্তু সেম প্যাটার্ন। সেম প্যাটার্ন এখানে বলা হচ্ছে যে when positive integer x is divided by positive integer y, the remainder is 9. If x by y equal to 96.12, what is the value of y? এই প্রশ্ন সমাধান করার আগে আগে মানে বিষয়টা আগে বোঝার চেষ্টা করেন। আমি যদি আপনাকে বলি যে 5 দিয়ে 8কে ভাগ করেন, তো 5 দিয়ে 8কে ভাগ করেন, তখন আপনি বলবেন যে ভাইয়া 5 একে 5, ভাগশেষ থাকবে কত? 3। তাহলে ভাগ করার একটা পদ্ধতি হচ্ছে এইটা। আবার আপনি যদি এইভাবে ভাগ করেন যে 8 ভাগ 5 সমান সমান কত হবে, আপনি তখন বলবেন 1.6 হবে, তাই না? আপনি আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। 5 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল 1 থাকে, ভাগশেষ কত থাকে? 3 থাকে। আমি যদি ভাগটা এইভাবে করি, 5 দিয়ে যদি ডিরেক্ট এইভাবে 8কে ভাগ করি, তাহলে আপনি বলবেন যে এখানে ভাগশেষ কত আছে? 0.6 আছে। তার মানে এখানে ইন্টিজারে পূর্ণ সংখ্যায় রিমাইন্ডার যেটা 3, ডেসিমালে সেখানে রিমাইন্ডার কত হচ্ছে? এই যে 0.6 হচ্ছে না, এখানে এই যে 0.6, এইটাই তো আমার ভাগশেষ, তাই না? সো পূর্ণ সংখ্যায় রিমাইন্ডার যেটা 3, দশমিকে সেটা রিমাইন্ডার কত? 0.6। এখন আমি যদি আপনাকে বলি এই যে আপনার রিমাইন্ডার, এই রিমাইন্ডারটাকে যদি আপনি ডিভাইজার দিয়ে ভাগ করে দেন, ঠিক আছে, এই রিমাইন্ডারটাকে যদি আপনি ভাগ করে দেন, দেখেন খেয়াল করেন, এইভাবে বলি যে আমি যদি এইভাবে আপনাকে বলি যে আপনার এই যে 5, এটা আপনার ডিভাইজার না? এই 5 দিয়ে, এই যে ডিভাইজার হচ্ছে আপনার 5, এই 5 দিয়ে যদি আপনি আপনার এই যে রিমাইন্ডার 3কে ভাগ করে দেন, তাহলে আপনি কত পাবেন বলেন তো? এই যে আপনার ডিভাইজার, এই ডিভাইজার দিয়ে যদি আপনি আপনার রিমাইন্ডারকে ভাগ করে দেন, তাহলে এখানে কত পাবেন? বা এইভাবে চিন্তা করেন যে 5 দিয়ে 3কে ভাগ করলে কত পাওয়া যাবে? আপনি চোখ বন্ধ করে বলবেন যে ভাইয়া 5 দিয়ে 3কে ভাগ করলে এখানে 0.6 পাওয়া যাবে, 0.6 পাওয়া যাবে। তার মানে আপনার যে এটা ডিভাইজার, এই ডিভাইজার দিয়ে আপনার এই যে পূর্ণ সংখ্যার যে রিমাইন্ডার আছে, এইটাকে যদি আপনি ভাগ করে দেন, তাহলে এখানে ভাগফল হিসেবে কি পাচ্ছেন? এই যে দশমিক সংখ্যার যেই রিমাইন্ডার, আপনি সেটাকে পাচ্ছেন না? দশমিক সংখ্যার যেই রিমাইন্ডার সেটাকে পাচ্ছেন। কথাটা ভালোভাবে বুঝেন কিন্তু। আপনি যখন ডিভাইজার দিয়ে আপনার পূর্ণ সংখ্যার রিমাইন্ডারকে ভাগ করে দিবেন, তখন আপনি ফলাফল হিসেবে কি পাবেন? দশমিক সংখ্যার যেই রিমাইন্ডার সেটা পাবেন, ঠিক আছে? সো এই প্রশ্নটার ক্ষেত্রেও সেম। এখানে বলতেছে যে যখন আমি এক্সকে ওয়াই দিয়ে ভাগ করে দিব, তখন আমার ভাগশেষ কত থাকবে? 9 থাকবে।
আবার বলতেছে যে যখন আমি এক্স কে ওয়াই দিয়ে ভাগ করব তখন আমার ভাগশেষ কত থাকবে, এই যে 96.12, অর্থাৎ এই যে 0.12 আমার ভাগশেষ থাকতেছে, 0.12 ভাগশেষ থাকতেছে। তাহলে 0.12 কিভাবে পাবো? আপনি বলবেন যে ভাই এই যে আপনার ডিভাইজর ওয়াই, এই ওয়াই দিয়ে আপনি পূর্ণ সংখ্যার যে রিমাইন্ডার বা ভাগশেষ আছে এই 9কে যদি ভাগ করেন তাহলে ফলাফল হিসেবে দশমিক সংখ্যার যে রিমাইন্ডার অর্থাৎ এই যে 0.12 এই জিনিসটা পেয়ে যাবেন। সো এইটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 0.12y ইজ ইকুয়াল টু 9। সো আমাকে বের করতে হবে যে ওয়াই এর ভ্যালু কত। তাহলে ওয়াই সমান সমান কত হবে? আপনি তখন বলবেন যে 9 গুণন 100 ডিভাইডেড 12, এই যে দশমিক তুলে দিয়েছি তার কারণে ওপরে 100 লিখছি। 3 এখানে 3 বার, 3 এখানে 4 বার, 4 এখানে যাবে 25 বার, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? 3 25 75 আসবে। ঠিক আছে, সো ওয়াই এর মান কত? এই যে 75 হবে। বুঝতে পারছেন বিষয়টা? পরেরটাতে চলে যান। দেখেন 18 নম্বরে কি বলা হচ্ছে যে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 18 and 24 উইল হ্যাভ এ রিমাইন্ডার অফ 4 and 10 রেসপেক্টিভলি। বলতেছে যে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18 এবং 24 দিয়ে ভাগ করলে 4 এবং 10 অবশিষ্ট থাকবে, অর্থাৎ 18 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, 24 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে। সো 18 দিয়ে 56কে ভাগ করলে, দেখেন 18 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকা লাগবে, কিন্তু 18 দিয়ে 56কে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। সো এটা উত্তর হবে না। 18 দিয়ে 52কে ভাগই করা যায় না। 18 দিয়ে যদি আমরা 58কে ভাগ, দেখেন 18 দিয়ে এই 54কে নিঃশেষে বিভাজ্য করা যায়, তার মানে 4 ভাগশেষ থাকতেছে না, তার মানে 54 উত্তর হবে না। কিন্তু 18 দিয়ে যদি আপনি 58কে ভাগ করেন তাহলে 3 18 54 ভাগশেষ থাকতেছে 4। আবার 24 দিয়ে যদি আপনি এই 58কে ভাগ করেন, 24 দুগুণ 48 ভাগশেষ থাকতেছে 10। তার মানে আমার ক্ষুদ্রতম সংখ্যাটাই হচ্ছে 58, যাকে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4, 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ 10 থাকে। সো এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে আমার কত? 58 হবে। এই 58ই উত্তর। পরেরটাতে আসেন। দেখেন এই যে এই 19 নাম্বার টাইপের ম্যাথ, ঠিক আছে, এইগুলো আসলে এইগুলার কোনো সত্যসিদ্ধ কোনো নিয়ম নাই, কোনো সূত্র নাই, কোনো কিছু নাই। এই যে বিসিএস এ মানসিক দক্ষতায় সিরিজের কিছু ম্যাথ আসে না, যে ধরেন আপনাকে বললো যে এখানে 7, এখানে 8, এখানে 10, তারপরে এখানে 11, এখানে 14, তাহলে তার পরের সংখ্যাটা কত হবে, পরের সংখ্যাটা কত হবে, বা পরবর্তী দুইটা সংখ্যা কত হবে। এই যে ধারার অঙ্কগুলো আমরা যেগুলো করি আর কি, মানে ওই যে নাম্বার সিরিজ টাইপের, যে এখানে 7 8 10 11 14 হইলে পরের দুইটা সংখ্যা কত কত হবে। সো এগুলার কি কোনো মানে সত্যসিদ্ধ নিয়ম আছে, কোনো ফর্মুলা আছে? কোনো ফর্মুলা নাই। আপনাকে নাম্বার প্যাটার্ন যে যেভাবে বলছে বুঝে সঠিক উত্তর বের করতে হয়। তাছাড়া এইগুলার তেমন কোনো নিয়ম নাই। ঠিক আছে, মানে মানসিক দক্ষতা টাইপের। এই যে এই টাইপের ম্যাথগুলো সেম এরকম, যে এগুলার কোনো আসলে সত্যসিদ্ধ কোনো নিয়ম নাই। আপনাকে নিজের লজিক বুদ্ধি খাটায়া যদি বের করতে পারলেন তো পারলেন, না পারলে তো কথাই নাই। এবং এই ধরনের ম্যাথগুলো সাধারণত টাইম কনজিউমিং হয়। যদি বুঝতে পারেন তো প্রথমবারই হয়ে যাবে, আর না বুঝতে পারলে সময় লাগবে, সময় নষ্ট হবে। এখানে এখানে এই যে হ্যাশ চিহ্ন দেওয়া আছে, এগুলো জাস্ট এক একটা সিম্বল, আর কিছুই না। কখনো এখানে হ্যাশ চিহ্ন দেখতে পাবেন, কখনো স্টার চিহ্ন দেখতে পাবেন, কখনো অ্যাট দ্য রেট অফ চিহ্ন দেখতে পাবেন। ঠিক আছে, সো এগুলোকে মানে এগুলো বিভিন্ন সিম্বল আপনাকে দিবে। ঠিক আছে, তো এখানে বলতেছে যে ইফ সিম্বল ইজ অ্যান অপারেটর সাচ দ্যাট
4 symbol 2 equal to 14 and 2 symbol 3 equal to 6, what will be the value of 5 symbol 2? দেখেন এখানে 4 symbol 2 সমান সমান 14 দেয়া আছে, 2 symbol 3 সমান সমান 6 দেয়া আছে, তাহলে 5 symbol 2 সমান সমান কত হবে এটা বের করা লাগবে। আপনি যদি একটু চিন্তা করেন, দেখেন আমি এই ম্যাথগুলো এর আগে করে আসছি, এজন্য আমার কাছে ইজি লাগতেছে, কিন্তু প্রথমবার যখন আমি সলভ করতে গেছি এই ম্যাথে আমার সময় লাগছে, এই ম্যাথের সমাধান বের করতে আমার সময় লাগছে। ঠিক আছে, সো আপনাদের এটা স্বাভাবিক, কারণ এটার কোনো নিয়ম নেই। আমি হয়তো এখন করাচ্ছি দেখে বা এর আগে আমি এই ম্যাথটা আরো 20-25 বার করছি দেখে আমার এগুলা এখন ইয়ে হয়ে গেছে, কিন্তু আপনি তো এটা হয়তো ধরে নিচ্ছি যে আপনি প্রথম করতেছেন। সো আপনি যখন প্রথম করতে যাবেন তখন আসলে এই ধরনের ম্যাথের উত্তর বের করাটা আপনার জন্য সো টাফ, যে আসলে কিভাবে বের করতে হবে। দেখেন এখানে যেই জিনিসটা এরা ফলো করছে, যে এখানে এই যে 4-এর উপরে স্কোয়ার করছে, -2 করছে, ফলাফল হিসেবে 16-2 14 বের হয়ে গেছে। এখানে যে কাজটা করছে, যে 2-এর উপরে এই যে কিউব করছে, এখান থেকে -2 করছে, করে 8 থেকে 2 বিয়োগ করে 6 হয়ে গেছে। এখানেও আপনাকে সেম কাজটা করতে হবে। এখানে এই যে দেখেন সিম্বলের পরে যেই সংখ্যাটা থাকতেছে সেটা উপরে পাওয়ার হচ্ছে, এখানে দেখেন সিম্বলের পরে যেই সংখ্যা আছে উপরে পাওয়ার হয়ে গেছে, সিম্বলের পরে যে সংখ্যা আছে উপরে পাওয়ার হয়ে গেছে, আর শেষে 2 বিয়োগ। এখানেও আমাকে তাই করতে হবে, সিম্বলের পরে 2 আছে, তার মানে 5-এর উপরে পাওয়ার 2, বিয়োগ কত করতে হবে 2, তাহলে 5-5 25, 25 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যাবে, এই যে 23 হয়ে যাবে। এই যে অপশন সি উত্তর হবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্নের কোনো সত্যসিদ্ধ নিয়ম নাই, কোনো ফর্মুলা নাই, আপনাকে বুঝে নিতে হবে যে আসলে কোন প্যাটার্নে আগাচ্ছে, এবং এটা বোঝা খুবই টাফ হয়ে যায়। বুঝতে পারলে প্রথমবারে শেষ, না বুঝতে পারলে সময় লাগবে। ঠিক আছে, এগুলোর কোনো নিয়ম নাই। লাস্ট ম্যাচে চলে যান 20 নম্বর। দেখেন 20 নম্বরে কি বলা হচ্ছে, যে ইফ এ প্লাস মানে 3টা এ সমান সমান, মানে 3টা এর যোগফল সমান সমান 4টা বির যোগফল, এন্ড এ প্লাস বি সমান সমান 7, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভাই সহজ জিনিস, এখানে বলা হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি প্লাস বি প্লাস বি প্লাস বি, তার মানে হচ্ছে 3a ইজ ইকুয়াল টু 4b। এখান থেকে আমরা বলতে পারি যে এ অনুপাত বি ইজ ইকুয়াল টু 4 কত 3, এবং প্রশ্নে বলেই দিচ্ছে যে এ প্লাস বি সমান সমান হচ্ছে 7, তার মানে এই যে এর মান হচ্ছে 4, বির মান হচ্ছে 3, টোটাল কত হবে 7 হবে। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত, এর মান যেহেতু 4 তার মানে 4 স্কোয়ার, বির মান যেহেতু 3 তার মানে 3 স্কোয়ার, 4 4 16 মাইনাস হচ্ছে 9 ইজ ইকুয়াল টু কত হবে 7 হয়ে যাবে। এই যে অপশন ডি উত্তর। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমরা নেক্সট ক্লাসে, মানে আগামীকালকে ক্লাস আছে, আমরা ডিভিজিবিলিটি রুল, প্রাইম নাম্বার, লসাগু গসাগু, এখান থেকে আইবি খুব কম প্রশ্ন করে, এগুলো আমরা দেখব। আপনারা একটু বাসায় কষ্ট করে একটা কাজ করবেন, হ্যাঁ, কষ্ট করে আজকে সারা দিনে এবং রাতে আপনাদের কাজ যেটা থাকবে, আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা আপনারা একটু দয়া করে করবেন। ঠিক আছে, কারণ ক্লাসে আমি ওই বিষয়গুলো খুব একটা আলোচনা করব না। আপনারা ইউটিউবে সার্চ করলে খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন, এই জিনিসগুলো একটু শিখে নেবেন। ঠিক আছে, যেমন লসাগু গসাগু করবো তো, এবং ডিভিজিবিলিটি রুলের ম্যাথ করব, সো এই জিনিসগুলো লাগবে। আপনারা নিচের সংখ্যাগুলোর
ডিভিজিবিলিটি রুল ইউটিউব থেকে একটু দয়া করে শিখে নেবেন, ঠিক আছে? আমি নিচে যেই সংখ্যাগুলো লিখতেছি শুধুমাত্র এই সংখ্যাগুলো ডিভিজিবিলিটি রুল আপনি শিখবেন, বাকিগুলো শেখার দরকার নাই। একটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 15 শেখার দরকার নেই, 5, 3 শিখছি তার মানে ওটা হয়ে যাবে। 25, 50, 75, ঠিক আছে? এই কয়েকটা সংখ্যার ডিভিজিবিলিটি রুল একটু শিখে আসবেন, মানে শিখে আগামীকালকের ক্লাসে বসবেন, ঠিক আছে? কারণ ক্লাসে আমি এই জিনিসগুলো আলোচনা করব না, এগুলো বেসিক জিনিস। এমনি ইউটিউবে সার্চ করলে আপনি যদি সার্চ দেন যে ডিভিজিবিলিটি রুল 2, দেখবেন যে চলে আসতেছে, ঠিক আছে? বিভিন্ন জনের বিভিন্ন মানুষ বিভিন্ন টেকনিক দেখাচ্ছে, যে কোনো একজন মানুষের টেকনিক ফলো করবেন, সবার টেকনিকই ইজি, যে কোনো একজন মানুষের টেকনিক ফলো করবেন তাহলে হবে। এবং এখানে মানে সবচেয়ে গুরুত্ব দিয়ে শিখতে হবে 3-এর, 4-এর, 5-এর, 9-এর, 25-এর এবং 50-এর, ঠিক আছে? এই কয়েকটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিখবেন, আর বাকিগুলা এমনিতেই শিখে রাখবেন। বোঝা গেছে? 2-এরটা না শিখলে হবে, কারণ পৃথিবীর যে কোনো জোড় সংখ্যাকে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, এটা কোনো ইস্যু না, ঠিক আছে? এই কয়েকটা অবশ্যই অবশ্যই শিখবেন, আর এই লাল দাগ দেওয়া যেগুলা, এগুলা গভীর মনোযোগ দিয়ে শিখবেন। বোঝা গেছে? এগুলো একটু শিখে আসবেন, তাহলে কালকের ক্লাসে মানে আমরা অযথাই এইসব বেসিক ফিজিক আলোচনা করব না, তাহলে সময় কম লাগবে, আপনারা বুঝতেও পারবেন খুব দ্রুত। বোঝা গেছে? তো এই কাজটা করবেন কালকে অবশ্যই। তো দেখা হবে ইনশাল্লাহ কালকের ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।